আসসালামু আলাইকুম। 7 বছরের নিষ্পাপ দেখতে এক অনাথ ছেলে, যাকে যেই দত্তক নেয় সেই খুব অদ্ভুতভাবে 7 দিনের মধ্যেই ধনী হয়ে যায়। কিন্তু ভয়ানক ব্যাপার হলো 7 দিন পর ওই লোকটি কোনো না কোনো কারণে মারা যায়। আর এক অদ্ভুত গল্প লেখক যে কিনা গল্পে যাই লিখত সেই দুর্ঘটনায় তার জীবনে ঘটত। এরকমই গা হিম করা ইন্দোনেশিয়ার জাকার্তায় ঘটা 7টি ভুতুরে গল্প নিয়ে আজ আমি হাজির হয়েছি। ভিডিওটি লম্বা হবে, তবে সব রহস্য খুলবে 7 নাম্বার গল্পে, তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। চলুন কোনো রকম স্পয়লার না দিয়ে শুরু করা যাক আজকের এই গল্প। প্রথম গল্পটি শুরু হয় 2015 সালে জাকার্তায়। আমরা পাঞ্জি নামের একজন ট্যাক্সি ড্রাইভারকে দেখতে পাই, যে কিনা সিথি নামের একজন নার্সকে তার কাজের স্থান অর্থাৎ একটা ওল্ড এজ হাউসে ছাড়তে যাচ্ছিল। পাঞ্জি এখানে সিথির সাথে কথা বলে, কেননা সে নিজের মাকে একটা ওল্ড এজ হাউসে দিতে চাইছিল, কারণ তার আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। এর উপর আবার তার মা এতটাই অসুস্থ হয়ে পড়েছিল যে সে এখন জিনিসপত্র ভুলতে শুরু করেছিল। এই মুহূর্তে তার এবং তার স্ত্রীর পক্ষে কাজের পাশাপাশি মায়ের দেখাশোনা করা এতটাও সহজ ছিল না। এ কারণেই সিথি যেখানে কাজ করে সেখানকার ব্যাপারে বিস্তারিত জানতে চায়, তবে সিথি তাকে না করে দেয়, কারণ তার মতে কোনো বাবা মাকে ওল্ড এজ হাউসে দেওয়া উচিত না, এতে করে তাদের প্রতি অন্যায় করা হয়। এভাবেই কথা বলতে বলতে তারা ওই বৃদ্ধাশ্রমের সামনে পৌঁছে যায় যেখানে সিথি কাজ করত। এখানে নায়া নামের একজন নার্সের সাথে পাঞ্জির পরিচয় হয়। পাঞ্জি নায়াকে তার মায়ের ব্যাপারে জানায়। এত বড় বৃদ্ধাশ্রমে নিজের মাকে রাখার সামর্থ্য তার হবে কিনা এই ব্যাপারে তার কোনো ধারণা ছিল না, তবে যখনই সে জানায় যে তার মা অনেক ভালো রান্না করতে জানে, তখন নায়া জানায় যে এখানে পাঞ্জির মাকে একদম বিনামূল্যে রাখা হবে। এ কথা শুনে পাঞ্জি ভীষণ খুশি হয়ে যায় এবং বাড়িতে গিয়ে সাথে সাথে তার স্ত্রী রারাকে এই ব্যাপারে জানায়। তবে তার স্ত্রী তার এই সিদ্ধান্তে খুশি হয় না, কেননা তার মতে সে বাইরের কাজের পাশাপাশি পাঞ্জির মায়ের খেয়ালও রাখতে পারবে। কিন্তু পাঞ্জির চিন্তা ছিল তার ছেলেকে নিয়ে, ছেলে সামলানো, সংসার সামলানো, সেই সাথে কাজ। এতে করে রারার উপর অনেক বেশি প্রেসার পড়ে যেত। এর উপর আবার তার মা অনেক অসুস্থ, সেই সাথে সবকিছু ভুলে যেত। এ কারণেই সে এরকম সিদ্ধান্ত নিয়েছিল। তবে তার এই সিদ্ধান্তে রারা কিছুতেই রাজি হয় না। এরই মধ্যে সেখানে পাঞ্জির মা রান্তি চলে আসে। আমরা বুঝতে পারি রান্তির অবস্থা সত্যিই অনেক খারাপ, তার কোনো কিছুই মনে থাকতো না। এরপরও রারা পাঞ্জিকে বলে সে তার মায়ের খেয়াল রাখবে, কেননা রান্তি তার ছেলেকে প্রচন্ড ভালোবাসতো, তাই সে কখনোই তার ছেলে যে তাকে বৃদ্ধাশ্রমে রাখতে চায় এই ব্যাপারটা মেনে নিতে পারবে না। তারা এই সকল ব্যাপারে কথা বলছিল, এমন সময় তারা লক্ষ্য করে রান্তি সেখানে নেই, সেই সাথে সেখানে নেই পাঞ্জি এবং রারার ছেলেও। তাই তো তারা দুজনই প্রচন্ড ভয় পেয়ে যায় এবং তাদেরকে খুঁজতে আরম্ভ করে। অন্যদিকে আমরা দেখতে পাই রান্তি পাঞ্জির ছেলেকে নিয়ে ছাদে চলে গিয়েছিল, সেখানেই সে ভুলে তাকে রেখে আবারও নিচে চলে আসে। এদিকে পাঞ্জি এবং রারা হন্যে হয়ে পাঞ্জির মা এবং ছেলেকে খুঁজছিল। এভাবেই তারা খুঁজতে খুঁজতে একটা ফ্ল্যাটে গিয়ে রান্তিকে পায়। তবে রান্তির তো মনেই ছিল না যে সে পাঞ্জির ছেলেকে ছাদে রেখে এসেছে। তবে তার কাছ থেকে যখনই রারা জানতে পারে যে সে ছাদে গিয়েছিল, তখনই সে ধারণা করতে পারে যে নিশ্চয়ই তাদের ছেলেকে সে ছাদেই ফেলে রেখে এসেছে। তাই তো সে দৌড়ে চলে যায় ছাদে। এদিকে আমরা দেখতে পাই তাদের ছেলে প্রায় ছাদ থেকে পড়েই যাচ্ছিল, তবে সঠিক সময়ে রারা এসে তাকে বাঁচিয়ে নেয়। এই ঘটনা পাঞ্জিকে বাধ্য করে তার সিদ্ধান্তে অটল থাকতে। সে এবার আর রারার কোনো কথা শোনে না। সে নিজের মাকে নিয়ে চলে যায় ওই বৃদ্ধাশ্রমে। তার এখানে একজন লোকের সাথে দেখা হয়। এই লোকটিও তার মাকে এখানে রেখে গিয়েছিল, তবে এখন যখন সে তার মায়ের সাথে দেখা করতে চাইছে, কেউ যেন তাকে দেখা করতেই দিচ্ছে না। এই ব্যাপারটা তার কাছে বেশ অস্বাভাবিক লাগে। তাই সে এখানে পাঞ্জিকে নিষেধ করে যে সে যদি নিজের মাকে এখানে রাখতে আসে তবে যেন এরকম সিদ্ধান্ত না নেয়, কেননা ইতিমধ্যে সেই সিদ্ধান্ত নিয়ে পস্তাচ্ছে। এখানে সিথিরও পাঞ্জির এই সিদ্ধান্ত পছন্দ হয় না, তবে এখন আর কিছু করার ছিল না, কেননা যা সিদ্ধান্ত নেওয়ার তা তো নেওয়া হয়ে গিয়েছে। এদিকে রান্তির তখনও পর্যন্ত মনে হচ্ছিল যে তার ছেলে তাকে রান্নার কোনো চাকরি দেওয়ার জন্য এখানে এনেছে। তবে পাঞ্জি তার কাছ থেকে আর কিছু লুকাতে চাইছিল না, তাই সে নিজে থেকেই তার মাকে সব সত্যিটা জানায়। যেটা জানার পর রান্তি তো ভীষণ ভেঙে পড়ে। সে তো কোনো মতেই নিজের সন্তান থেকে
থেকে দূরে থাকতে চাইছিল না, তাই সে আকুতি মিনতি করতে থাকে নিজের ছেলের কাছে যাতে করে পাঞ্জি তাকে এখানে রেখে না যায়। তবে পাঞ্জি তার কোনো কথাই শোনে না এবং সেখানেই তাকে রেখে চলে আসে। বাড়িতে ফেরার পর ওই রাতে পাঞ্জি আবারও বৃদ্ধাশ্রমে যায়, যেখানে সে দেখতে পায় তার মা একটা বেডের উপর শুয়ে আছে এবং কেউ তাকে টুকরো টুকরো করে কাটছে, যা দেখার পর পাঞ্জির ঘুম ভেঙে যায়। মূলত সে তার মাকে নিয়ে খুব খারাপ একটা স্বপ্ন দেখেছিল, আর এ কারণেই সে নিজেকে ধরে রাখতে পারে না। ওই রাতেই বৃদ্ধাশ্রমের উদ্দেশ্যে রওনা দেয়। তবে সেখানে পৌঁছে সে অবাক হয়ে যায়, কেননা রাতের বেলা এটা দেখতে একদমই বৃদ্ধাশ্রমের মতো মনে হচ্ছিল না। সেখানে তো অনেক যুবক যুবতীরা পার্টি করছিল। পাঞ্জি নায়াকে ডেকে বলে যে সে তার মায়ের সাথে দেখা করতে চায়। তবে নায়া তাকে বোঝায় যে আজ অনেক কষ্টে তারা রান্তিকে শান্ত করেছে, এখন যদি পাঞ্জি তার সামনে যায় তাহলে তাকে সামলানো মুশকিল হয়ে যাবে। তাই সে পাঞ্জিকে পরের সপ্তাহে আসতে বলে। পাঞ্জি তখন তাকে পেছনে চলতে থাকা এই পার্টির ব্যাপারে জিজ্ঞাসা করে। উত্তরে নায়া জানায় যাদের বাবা মাকে এখানে রাখা হয়েছে তাদের ছেলে মেয়েরাই এই পার্টিতে জয়েন করেছে, তারা সকলে বেশ ধনী। এ কারণে নায়া পাঞ্জিকে পরের সপ্তাহে আসতে বলে আবারও ভেতরে চলে যায়। পাঞ্জি সেখান থেকে বেরিয়ে আসে ঠিকই, তবে সে বাড়িতে যায় না, বরং সে আবারও লুকিয়ে বৃদ্ধাশ্রমে প্রবেশ করে। সে তার মাকে খুঁজে বেড়াচ্ছিল, এমন সময় কারোর পায়ের আওয়াজ শুনতে পায়। তাই সে দ্রুত একটা ঘরে প্রবেশ করে আলমারির ভেতরে লুকিয়ে পড়ে। সেখানে ওই পার্টিতে থাকা একজন ছেলে আসে। সে একটা অদ্ভুত পোশাক পরে আর এরপর সেখানে লুকিয়ে থাকা একটা দরজা দিয়ে ভেতরে চলে যায়। পাঞ্জিও তার পিছু করে এবং তার পিছু করতে করতে সে এমন একটা ঘরে চলে আসে যেখানে বামবাংকে বেঁধে রাখা হয়েছিল। পাঞ্জি তাকে ছাড়ানোর চেষ্টা করছিল, এমন সময় সেখানে আরো 3 জন লোক চলে আসে যারা কিনা ওই অদ্ভুত পোশাক পরা ছিল, যা দেখে পাঞ্জি বামবাংয়ের বেডের নিচে লুকিয়ে পড়ে। তার সামনে দিয়েই বামবাংকে ধরে নিয়ে যাওয়া হয় অন্য একটি রুমে, যেখানে ওই অদ্ভুত পোশাকধারী আরো অনেকেই ছিল। এছাড়া সেখানে বামবাংয়ের মাও ছিল। বামবাং এখানে তার মাকে দেখে তার কাছে ক্ষমা চায়। এমন সময় ওই লোকগুলোর মধ্য থেকে একজন আসে এবং বামবাংকে বলে যে সে অনেক বড় অপরাধ করেছে এবং এখন তার শাস্তি পেতে হবে। এ কথা বলার সাথে সাথেই আমরা দেখতে পাই দেওয়ালের দুই পাশে দুটি মনস্টার জেগে ওঠে। একটা ধরে রেখেছিল বামবাংয়ের মাকে, অন্যটি ধরে বামবাংকে। তখনই এই দলের লিডার বামবাংয়ের কাছে আসে এবং তাকে বলে বাবা মারা নিজেদের যৌবন শেষ করে দেয় সন্তানকে লালন পালন করতে গিয়ে, অথচ সন্তানরা তাদের বাবা মায়ের বৃদ্ধ বয়সে খেয়াল পর্যন্ত রাখতে পারে না। তাই এখন বামবাংকে তার মাকে সেই জিনিসটা ফিরিয়ে দিতে হবে যা সে ছোটবেলায় তার মায়ের কাছ থেকে কেড়ে নিয়েছিল, অর্থাৎ যৌবন। এ কথা বলার সাথে সাথেই ওই মনস্টাররা বামবাংয়ের ভেতর থেকে যৌবন শক্তি নিয়ে তার মায়ের মধ্যে দিয়ে দেয়। এতে করে তার মা যুবতীতে পরিণত হয়, অন্যদিকে বামবাং বৃদ্ধ হয়ে মারা যায়। এই পুরো দৃশ্যটি নিজের চোখে দেখে পাঞ্জি। তবে সে সুযোগ পাওয়া মাত্রই ওই বেডের নিচে থেকে বেরিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ভুলবশত সে নিজের ফোনটি সেখানেই রেখে যায়। এরই মধ্যে হঠাৎ তার ফোনটি বেজে ওঠে, যে কারণে সেখানে আলো আসে এবং এই আলোয় ওই মনস্টাররা কষ্ট পাচ্ছিল। ফলে সকলে বুঝে যায় এখানে তারা ছাড়াও বাইরের কেউ রয়েছে। এদিকে বাইরে পালাতে গিয়ে পাঞ্জির দেখা হয় সিথির সাথে। সিথিও তখন ওই অদ্ভুত পোশাকই পরা ছিল। সিথি এখানে পাঞ্জিকে সবকিছু খুলে বলে যে আজ রাতে পাঞ্জি যাদেরকে পার্টি করতে দেখেছিল তারা আসলে এখানকারই বৃদ্ধাশ্রমের বৃদ্ধারা ছিল। এই বৃদ্ধ এবং বৃদ্ধারা তাদের সন্তানের কাছ থেকেই তাদের যৌবন নিয়ে নিয়েছিল, আর এই রিচুয়ালের জন্য তারা সারা জীবন এই একই বয়সী থাকবে। এ কারণেই মূলত বাইরের জগতে তারা কারোর সাথে মিশতে পারে না, বাইরের জগতে তারা থাকতে পারে না। তারা এই বৃদ্ধাশ্রম খুলেছে যাতে করে তারা এইখানে সার্ভাইভ করতে পারে। বৃদ্ধাশ্রমের নাম করে এখানে গরিব বৃদ্ধাদেরকে নিয়ে আসা হয় কাজ করানোর জন্য, যেমন বামবাংয়ের মাকে নিয়ে আসা হয়েছিল পরিষ্কার পরিচ্ছন্নতার কাজের জন্য, সেই সাথে পাঞ্জির মাকে আনা হয়েছিল ভালো রান্নার জন্য। আমরা এখানে এটাও জানতে পারি যে সিথি নিজেও 103 বছর বয়সী একজন বৃদ্ধা ছিল, যে কিনা তার ছেলের যৌবন নিয়ে এরকম যুবতীতে পরিণত হয়েছে। তবে এখন সে নিজের এই সিদ্ধান্তের জন্য অনেক বেশি আফসোস করে। তাই তো সে চাইছিল না যে পাঞ্জি তার মাকে এখানে নিয়ে আসুক। সবথেকে বড় ব্যাপার হচ্ছে এই রিচুয়ালের জন্য মা সন্তান দুজনকেই রাজি হতে হয়। যদি তারা রাজি না হয় তাহলে তারা পরিণত হবে ভ্যানিশ নামক এক ভয়ঙ্কর মনস্টারে। এখানে এরকম অনেক ভ্যানিশ মনস্টার রয়েছে যারা কিনা মানুষদেরকে খুঁড়ে খুঁড়ে খায়। তাই সিথি এখানে নিজের পোশাকটি পাঞ্জিকে দিয়ে দেয় এবং তাকে এই ভ্যানিশ মনস্টারের থেকে সাবধানে থাকতে বলে। এমনিতে এই মনস্টারগুলো চোখে দেখতে পারে না, তারা শুধুমাত্র ঘ্রাণ শোখার মাধ্যমে কারোর উপর আক্রমণ করে। এখন এভাবেই এই
পোশাক পরে পাঞ্জি পৌঁছে যায় তার মায়ের রুমে। তবে রান্তির যেহেতু ভুলে যাওয়ার সমস্যা ছিল, তাই সে এখানে পাঞ্জিকে চিনতে পারছিল না। পাঞ্জি তাকে নিজের কথা মনে করিয়ে দেয়। এমন সময় সে লক্ষ্য করে রান্তিকে তো সেখানে শেকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। পাঞ্জি ওই তালার চাবি খুঁজতে শুরু করে। এমন সময় ওই ভ্যানিশ মনস্টারগুলো তার পিছে পড়ে যায়। মনস্টারগুলো তার উপর আক্রমণ করে তাকে মেরেই ফেলতো। এমন সময় সেখানে সিথি চলে আসে এবং নিজের জীবন দিয়ে তাকে বাঁচিয়ে নেয়। তবে এবার তারা ধরা পড়ে যায় সেখানে থাকা ওই লোকগুলোর হাতে। তারা পাঞ্জি এবং তার মাকে নিয়ে যায় ওই মনস্টারের কাছে। তারা এবার পাঞ্জির যৌবন তার মাকে দিয়ে দিতে চাইছিল। তবে রান্তি এবং পাঞ্জি দুজনই এই ব্যাপারে রাজি ছিল না। সেখানে থাকা ওই লোকগুলোর লিডার এবার পাঞ্জিকে রাজি করানোর চেষ্টা করতে থাকে, ঠিক সেইভাবে যেভাবে সে আগের বার বামব্যাং এবং তার মাকে রাজি করিয়েছিল, কিছুটা নিজের বশে আনার মাধ্যমে। কিন্তু পাঞ্জি এখানে তার বশে আসে না, বরং তার তো মনে পড়ে যায় সিথির কথা, যেখানে সিথি তাকে জানিয়েছিল যে এই মনস্টারগুলোর নিঃশ্বাস বিষাক্ত, যা আগুন জ্বালাতে সাহায্য করে। কথা মনে পড়তেই পাঞ্জি নিজের পকেট থেকে লাইটারটা বের করে এবং সেটা জ্বালিয়ে দেয়, যার ফলে সেখানে আগুন ধরে যায়। ফলে ওই মনস্টার সহ সেখানে থাকা সকলে জ্বলতে আরম্ভ করে। পাঞ্জি সেখান থেকে পালানোর আগে নিজের মাকে বাঁচাতে চাইছিল, তবে তার মায়ের গায়ে অলরেডি আগুন ধরে গিয়েছিল। এ কারণে রান্তি তাকে বলে সেখান থেকে পালিয়ে যেতে। পাঞ্জি তাই নিজের জীবন বাঁচিয়ে ওই বাড়ি থেকে বেরিয়ে আসে। সে বের হতেই আমরা দেখতে পাই পুরো বৃদ্ধাশ্রমে আগুন ধরে গিয়েছে। আমাদের তো মনে হয় সেখান থেকে হয়তোবা শুধুমাত্র পাঞ্জিই বেঁচেছে, কিন্তু শেষ দৃশ্যে আমরা দেখতে পাই সেখানে 4 আঙুল বিশিষ্ট আরো কেউ বেঁচে গিয়েছে, যাকে আপাতত আমাদেরকে দেখানো হয় না। আর এরই সাথে শেষ হয়ে যায় এই সিরিজের প্রথম গল্পটি। দ্বিতীয় গল্পটি শুরু হয় একটি লাশকে গোসল করানোর সময়। এই লাশটি বাগাস নামের একজন লোকের লাশ ছিল, আর এই জানাজায় শরিক হয়েছিল ইয়াস নামের একজন লোক। ইয়াস এখানে গোসল করাতে থাকা লোকগুলোর কাছে বাগাসের ব্যাপারে বিভিন্ন রকমের প্রশ্ন করতে থাকে। সে 7 দিন আগে বাগাসের দত্তক নেওয়া সন্তানের ব্যাপারে জানতে চাইছিল, যে বাগাস কি তাকে আবারও অনাথ আশ্রমে ফিরিয়ে দিয়ে এসেছে, এছাড়া সে কোন অনাথ আশ্রমে থাকে। এখানে তার এরকম কথা শুনে সেখানকার লোকগুলোর ইয়াসের উপর সন্দেহ হয়। তারা বুঝতে পারে ইয়াস বাগাসকে চিনতই না, সে কোনো নাপাক উদ্দেশ্যে এখানে এসেছে। তাই এটা বোঝা মাত্রই ইয়াস সেখান থেকে পালিয়ে যায়। বাড়িতে ফিরে রাতের বেলা ইয়াস তার স্ত্রী ইফার সাথে একটি বাচ্চাকে দত্তক নেওয়ার ব্যাপারে কথা বলে। তার মতে এই বাচ্চাটি হলো শয়তানের ছেলে, তাই তো যে বাচ্চাটিকে দত্তক নেয় সেই 7 দিনের মধ্যে অনেক ধনী হয়ে যায়। তবে 7 দিন পর সে মারাও যায়। একথা শুনে ইফা রাজি হয় না, কারণ তার মতে ওই সম্পদের কোনো মানেই হয় না যে সম্পদের কারণে 7 দিনের মাথায় ইয়াস মারা যাবে। তবে ইয়াসের মাথায় তো অন্যরকম পরিকল্পনা চলছিল। পরিকল্পনা অনুযায়ী সে ওই বাচ্চাটিকে দত্তক নিয়ে 6 দিন নিজের কাছে রাখবে। এর মধ্যে সে যতটুকু সম্পদ পাবে তা নিজের কাছে রেখে 7ম দিন শেষ হওয়ার আগেই সে ওই বাচ্চাটিকে মেরে ফেলবে। এতে করে তাকে নিজেকেও মরতে হবে না এবং তাদের দারিদ্রতাও দূর হবে। তবে ইফা বলে সে তার স্বামীর সাথে এভাবেই সুখে আছে, তার ধনী হওয়ার কোনো প্রয়োজন নেই। এমন সময় সেখানে তারা যে বাড়িতে ভাড়া থাকতো সেই বাড়ির মালিক আসে এবং তাদের সাথে প্রচন্ড দুর্ব্যবহার করে, যা দেখে ইফা বেশ ভয় পেয়ে যায় এবং ইয়াসের পরিকল্পনায় সম্মতি জানায়। পরদিনই তারা দুজন চলে যায় ওই বাচ্চাটিকে দত্তক নেওয়ার জন্য। তবে তারা অবাক হয়ে যায় যখন তারা দেখতে পায় বাচ্চাটি একদমই স্বাভাবিক বাচ্চাদের মতো দেখতে, পার্থক্য শুধুমাত্র তার হাতের আঙুলে। প্রথম গল্পের শেষে আমরা যেমন 4 আঙুলের একটি হাত দেখেছিলাম, ঠিক তেমনই হাত ছিল সাইফেনের। সাইফেন অর্থাৎ এই দত্তক নেওয়া ছেলেটি ইফাকে জড়িয়ে ধরে, যা দেখে ইফা একটু অবাকই হয়। সেখানে থাকা অনাথ আশ্রমের ওই মহিলাটি বলে সাইফেনের কাছ থেকে তারা যদি কিছু চায় তাহলে সেগুলো পাওয়ার জন্য তাদের সাইফেনকে ভালোবাসা দিতে হবে। এই কথাকে খুব একটা গুরুত্ব না দিয়ে ইয়াস সাইফেন এবং ইফাকে সাথে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তারা হেঁটে যখন বাড়ির দিকে যাচ্ছিল তখন সাইফেনের নজর পড়ে একটি রেস্টুরেন্টের ভেতরে, যেখানে এক পরিবার পরম ভালোবাসার সাথে খাবার খাচ্ছিল। সাইফেনকে এইভাবে তাদেরকে দেখতে দেখে ইফার বেশ খারাপ লাগে। এটা ভেবে যে সে কখনোই সাইফেনকে এত
দামি খাবার খাওয়াতে পারবে না। তবে বাড়িতে ফিরে যখন সে সাইফেনকে একটি ডিমের সাথে কিছু ভাত দেয় তখন সাইফেন সেটা পরম আনন্দের সাথে গ্রহণ করে, যা দেখে ইফার বেশ ভালো লাগে। রাতের বেলায় ইয়াস এবং ইফা টাকা পাওয়ার পর কি করবে এই ব্যাপারে কথা বলছিল। এমন সময় তারা নিজেদের সামনে কিছু টাকা দেখতে পায়, যা দেখে ইয়াস প্রচন্ড খুশি হয়ে যায় এবং ইফাকে বলে সে যেন এইভাবেই সাইফেনকে ভালো ভালো রান্না করে খাবার খাওয়ায়, যাতে করে সাইফেন তাদেরকে আরো অনেক টাকা দিতে পারে। পরদিন সকালে সে ইয়াস এবং ইফার ছেলের একটি ছবি পায়, যেটা নিয়ে সে ইফার কাছে আসে। তার হাতে এই ছবি দেখে ইফা অনেক কষ্ট পায়, আর এর কারণ আমরা একটু পরেই জানতে পারবো। আপাতত ইয়াস সাইফেনের জন্য কিছু খেলনা নিয়ে আসে, যাতে করে সাইফেনের কাছ থেকে এর বদলে সে আরো অনেক কিছু পেতে পারে। তাকে খেলনা দিয়ে ইয়াস কাজে চলে যায়। ইফা কাজে যাওয়ার সময় নিজের সাথে করে সাইফেনকে নিয়ে যায়। এখানে আমরা ইফা এবং ইয়াসের সন্তানের মৃত্যুর ব্যাপারে জানতে পারি। আসলে সাইফেনের বয়সী একটা ছেলে ইফা এবং ইয়াসেরও ছিল, যে কিনা এখানকারই একটি ময়লার ট্রাকের নিচে পড়ে মারা গিয়েছিল। একথা মনে করতেই হঠাৎই ইফা লক্ষ্য করে সাইফেনও ট্রাকের পেছনে দাঁড়িয়ে খেলছে এবং ওই ট্রাকটি আস্তে আস্তে করে পেছনের দিকে এগোচ্ছে, যা দেখে ইফা প্রচন্ড ভয় পেয়ে যায় এবং দৌড়ে গিয়ে সঠিক সময়ে সাইফেনকে বাঁচিয়ে নেয়। আমরা বুঝতে পারি ইফা সাইফেনকে নিজের সন্তানের মতোই ভালোবাসতে শুরু করেছিল। তার কাছে এখন আর সাইফেন কোনো শয়তানের ছেলে নয়, বরং তার নিজেরই সন্তান হয়ে উঠেছিল। শুধুমাত্র তাই নয়, সাইফেনও ইফাকে মা বলে ডাকতে শুরু করেছিল। এখন ওই দিন রাতের বেলা এই ব্যাপারে যখন ইয়াস বুঝতে পারে তখন সে ইফাকে বোঝায় যে সাইফেন তার নিজের সন্তান নয়, তাই সে যেন কোনো মতে তার মায়ায় না জড়ায়। একথা বলতে না বলতে হঠাৎ করে তারা কিছু একটা পড়ার শব্দ পায়। এগিয়ে যেতেই তারা দেখতে পায় সেখানে একটি সোনার চুড়ি পড়ে আছে। এটা পেয়ে ইয়াস তো অনেক খুশি হয়ে যায় এবং পরদিনই সেটা বিক্রি করে তাদের বাড়ির সব ভাড়া পরিশোধ করে দেয়। ওই দিন রাতে সে ইফা এবং সাইফেনকে নিয়ে একটি দামি রেস্টুরেন্টে খেতে যায়। তবে ইফা তো ভুলেই গিয়েছিল যে সাইফেনের বাদামে অ্যালার্জি। তার খাবারের সাথে বাদাম ছিল, যার ফলে সাইফেন অসুস্থ হয়ে পড়ে এবং তাকে হসপিটালে ভর্তি করতে হয়। এই ঘটনায় ইয়াস ইফার উপর ভীষণ রেগে যায়, ফলে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। ইফার মতে ইয়াস শুধুমাত্র সাইফেনকে তার থেকে টাকা পাওয়ার জন্যই বাঁচাতে চাইছে, যে ব্যাপারটা ইফার একদমই ভালো লাগছিল না। এখন ওই দিন হসপিটালের বিল পরিশোধ করতে গিয়ে ইয়াসের কাছে থাকা সব টাকা শেষ হয়ে যায়। পরদিন সকাল থেকে বৃষ্টি হওয়ার কারণে তাদের বাড়ির ভেতরে পানি ঢুকতে দেখে ইয়াস আরো বেশি হতাশ হয়ে পড়ে। তবে ইফা তো এই বাড়িতে এইভাবেই খুশি ছিল। সে সাইফেন এবং ইয়াসের সাথে একটা সুন্দর স্বাভাবিক জীবন চাইছিল। এখন ইয়াস তাকে বোঝানোর চেষ্টা করে যে সাইফেন তার নিজের সন্তান নয়, তার সন্তান অনেক আগেই মারা গিয়েছে। একথা বলতে না বলতেই তাদের ঘরের ছাদটি ভেঙে পড়ে। এর ফলে ইয়াস প্রচন্ড রেগে যায় এবং সরাসরি গিয়ে সাইফেনকে একটা থাপ্পড় মারে, কারণ আশানুরূপভাবে সাইফেন তাদেরকে ধনী বানাচ্ছিল না। এই ঘটনার ফলে ওই রাতে ইয়াস কোনো রকম টাকা পয়সা অথবা অলংকার পায় না। পরদিন অর্থাৎ 6 দিনের দিন সকালে ঘুম থেকে উঠতেই ইফা দেখতে পায় সাইফেন ঘরে নেই। বাইরে গিয়ে সে দেখতে পায় সাইফেন ময়লা রাখার স্থানের নিচে দাঁড়িয়ে আছে। এমন সময় ওই ময়লার পাহাড় তার উপর পড়তে আরম্ভ করে, যা দেখে ইফা ছুটে যায় সাইফেনকে বাঁচাতে। অন্যদিকে ইফাকে এইভাবে ছুটতে দেখে ইয়াস ছুটে যায় তার স্ত্রী ইফাকে বাঁচাতে। এখানে তারা তিনজনই ওই ময়লার নিচে পড়ে যায়, আর এরপর তাদের চোখ খুলে এক বিশাল বড় বাড়ির ভেতরে, যা দেখে ইয়াস তো অবাক হওয়ার পাশাপাশি অনেক খুশিও হয়ে যায়, কেননা সেখানে একটি দলিল ছিল, যে দলিল মোতাবেক এই বাড়ির মালিক ইয়াস এবং ইফা। তবে ইফার এইসব নিয়ে মাথা ব্যথা ছিল না, কেননা সাইফেনের শরীর খুব একটা ভালো ছিল না, যে ব্যাপার নিয়ে ইফা চিন্তিত ছিল। এখন পরদিন ছিল 7ম দিন। ইয়াস সকালেই বাড়ির কিছু জিনিসপত্র বিক্রি করে দেয় এবং ওই টাকা দিয়ে সে খাবার এবং সাইফেনের জন্য কিছু খেলনা নিয়ে আসে। সে সাইফেনের কাছে ক্ষমা চায় গতদিনের ব্যবহারের জন্য, কিন্তু এটা শুধুমাত্র তার নাটক ছিল, কেননা সে তো পরিকল্পনা করেই রেখেছিল যে আজ রাতে সে সাইফেনকে মেরে ফেলবে। তা না হলে হয়তোবা সাইফেনই তাকে মেরে ফেলবে। তার মনে পড়ে যায় বাগাসের কথা, যার শরীরে সে ছুরির দাগ দেখেছিল। এর মানে সাইফেন তাকে ছুরি দিয়ে মেরে ফেলতে পারে। তাই তো সে সাইফেনকে বেঁধে ড্রয়িং রুমে রেখে বাড়ি
বাড়ির সামনে একটি গর্ত খুঁড়তে আরম্ভ করে। সে জীবিত সাইফেনকে এখানে পুঁতে ফেলতে চাইছিল। এরই মধ্যে ইফার ঘুম ভেঙে যায় এবং সে সাইফেনের বাঁধন খুলে তাকে নিয়ে দৌড়ে পালিয়ে আসে নিজেদের পুরনো বাড়িতে, কেননা সে ইয়াসের উদ্দেশ্য সম্পর্কে জানতো। তবে ইয়াস সেখানেও চলে আসে এবং জোর করে সাইফেনকে নিয়ে যেতে চায়। ঘটনার আকস্মিকতায় ইয়াসকে আটকাতে গিয়ে ইফা তাকে একটি ছুরি দিয়ে আঘাত করে। তবে কিছুক্ষণের মধ্যেই ইফা বুঝতে পারে সে কত বড় ভুল করেছে, তাই তো সে সাহায্য আনতে বাইরে যেতে চায়। ওই সময় ইয়াস তার হাত ধরে এবং তাকে বলে ইয়াসের জন্য টাকা পয়সা এমনকি নিজের জীবনের থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ইফার খুশি। একথা বলে ইয়াস সেখানেই মারা যায়। আর এর ফলে ইফা এতটাই ভেঙে পড়ে যে সে ওই ছুরি দিয়ে নিজেকে আঘাত করে শেষ করে দেয়। যদিও ছোট সাইফেন তাকে আটকানোর অনেক চেষ্টা করে। ইফাকে হারিয়ে সাইফেনও ভেঙে পড়েছিল, তাই সে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে ইফাকে বাঁচানোর চেষ্টা করতে থাকে। আমরা দেখতে পাই তার হাতের ভেতর থেকে এক অদ্ভুত আলো বের হচ্ছে। দেখতে দেখতে যে আলো ছড়িয়ে পড়ে পুরো বাড়িতে, অর্থাৎ সাইফেন সত্যি কোনো অলৌকিক বাচ্চা ছিল যে কিনা ইফাকে নিজের মাই মনে করত। তাই তো সে এখানে তাকে বাঁচানোর চেষ্টা করছিল। তবে সে আদৌ তাকে বাঁচাতে পারে কিনা বা এরপর কি হয় তা আমাদেরকে দেখানো হয় না। এখানেই শেষ হয়ে যায় দ্বিতীয় গল্পটি। তৃতীয় গল্পের শুরুতে আমরা 2015 সালে রানিয়া নামের একজন লেখককে দেখতে পাই, যে কিনা একটা ইভেন্টে ছিল। এই ইভেন্টটি তার দ্বিতীয় বইয়ের ব্যাপারে ছিল। তবে তার এই বই এবং ইভেন্ট দুটি ফ্লপ হয়ে যায়। আর এই কারণে রানিয়ার বইয়ের পাবলিশার হ্যান্ড্রা রানিয়াকে তার প্রথম বইয়ের দ্বিতীয় পর্ব লিখতে বলে, কারণ তার প্রথম বইটি সুপারহিট ছিল এবং এখনো পর্যন্ত এর দ্বিতীয় পার্টের চাহিদা রয়েছে। যদিও এক বিশেষ কারণে রানিয়া এই বইয়ের দ্বিতীয় পার্টটি লিখতে চাইছিল না। সে যখন এর প্রথম পার্টটি লিখেছিল তখন সে নিজের অদ্ভুত অভিজ্ঞতা নিয়ে কিছু ভিডিও করে রেখেছিল, যা থেকে আমরা জানতে পারি সে যখন ওই বইটি লেখা শুরু করত সে যেন অন্য কোনো জগতে হারিয়ে যেত এবং আপনা আপনি গল্পটি লেখা হতো। আর এর পরবর্তীতে যখন তার জ্ঞান ফিরত তখন সে নিজের শরীরে ব্যথা অনুভব করত। মূলত এই বইটি লারাস নামের একজন মেয়েকে নিয়ে লেখা ছিল, যার উপর তার স্বামী অমানবিক নির্যাতন করত। তাই যখন রানিয়া এই ব্যাপারে লিখত তখন রানিয়ার শরীরেও ওই সকল নির্যাতনের দাগ দেখা যেত। তার মনে হতো হয়তোবা সে নিজেকে লারাসের জায়গায় কল্পনা করে, এ কারণেই এমনটি হয়। এখন আপাতত বাধ্য হয়ে তাকে এই বইয়ের দ্বিতীয় পর্ব লিখতে বসতে হয়, যেখানে সে কি লিখবে তা কিছুই বুঝে উঠতে পারছিল না। এভাবেই ওই রাতটা কেটে যায়। পরদিন সকালে রানিয়া যখন গোসল করছিল তখন সে নিজের পিঠে একটি বড় দাগ দেখতে পায়। ফলে সে অনেকটা অবাক হয়ে দ্রুত গিয়ে নিজের ল্যাপটপ চেক করে, যেখানে সে জানতে পারে যে গত রাতে সে তো এই গল্পে 30 পেজ লিখে ফেলেছে। এই ব্যাপারে তার কোনো কিছুই মনে ছিল না। সব থেকে অদ্ভুত ব্যাপার হলো সে যে 30 পেজ লিখেছিল সেখানে লারাসকে মেরে তার স্বামী তার পিঠে ঠিক এরকমই দাগ করে দিয়েছিল যেরকমটা এখন রানিয়ার পিঠে ছিল। তাই তো রানিয়া ওই দিনই তার পাবলিশার হ্যান্ড্রার সাথে দেখা করে এবং তাকে জানায় যে সে এই গল্পটি লিখতে পারবে না। তবে হ্যান্ড্রার মতে গত রাতে সে যে 30 পেজ লিখেছে তার গল্প খুবই ভালো, তাই তার এই লেখা বন্ধ করা উচিত হবে না। রানিয়া মূলত শেয়ার ডকুমেন্টে এই গল্পগুলো লিখত, যা হ্যান্ড্রাও পড়তে পারত। তাই তো হ্যান্ড্রার জোরাজোরিতে রানিয়া বাকি গল্প লিখতে রাজি হয়ে যায়। তবে ওই রাতে লেখা শুরু করার আগে সে নিজের সামনে একটি ক্যামেরা ফিট করে নেয় এবং হ্যান্ড্রাকে বলে ওই ক্যামেরার মাধ্যমে তার উপর নজর রাখতে। যদি সে লেখার মধ্যে অদ্ভুত কোনো কিছু করে তাহলে যেন হ্যান্ড্রা তাকে কল করে হুঁশ ফিরিয়ে আনে। আর এরপর লেখা শুরু করতেই রানিয়ার যেন কিছু একটা হয়ে যায়। সে উপরের দিকে তাকিয়েই টাইপ করছিল, সে যেন কারোর বশে চলে এসেছিল। রানিয়া এখানে লিখছিল যে লারাসের স্বামী তার গলা চেপে ধরেছে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো রানিয়ার নিজের গলায় কারোর হাতের ছাপ ভেসে উঠছিল, যা দেখে হ্যান্ড্রা তাকে কল করে হুঁশ ফেরানোর চেষ্টা করে। তবে রানিয়ার কল্পনায় আমরা দেখতে পাই সে নিজের সামনে লারাসের স্বামীকে দেখতে পারছে এবং নিজেকে কল্পনা করছে লারাসের স্থানে। তবে সঠিক সময়ে সেখানে হ্যান্ড্রা চলে আসে এবং রানিয়ার জ্ঞান ফিরিয়ে আনে। তারা এটা দেখে অবাক হয় যে রানিয়া এইভাবে এই গল্পের আরো 11টা পেজ লিখে ফেলেছে। এই পুরো ঘটনায় হ্যান্ড্রা রানিয়ার জন্য ভীষণ চিন্তিত হয়ে পড়েছিল, কেননা তার গলায় লারাসের স্বামীর আঙুলের চিহ্ন এখনো ছিল। তাই তো সে রানিয়াকে এই গল্প লিখতে নিষেধ করে, কিন্তু এবার রানিয়া এই গল্প লেখা বন্ধ করতে চাইছিল না, কারণ তার মনে হচ্ছিল সে যে লারাসের গল্প লিখছে সে হয়তো বা বাস্তব পৃথিবীরই একজন মানুষ। রানিয়া জানতে চায় লারাসকে এবং সে তাকে সাহায্য করতে চায়। তাই তো সে ওই রাতে রানিয়া আবারও নোবেল লিখতে বসে যায়।
সে এবার লারাসের ব্যাপারে জানার চেষ্টা করছিল। এখানে লারাসের মেয়ে অস্থির সাথে সে কথা বলে। সে জানতে পারে যে লারাসকে তার স্বামী খুব নামি দামি একটি রেস্টুরেন্টে প্রপোজ করেছিল, আর এরপর তাকে বিয়ে করে এনে সে এই বেসমেন্টে আটকে রাখে এবং এখানেই লারাসের মেয়ে আস্তির জন্ম হয়। আস্তি কখনো এই বেসমেন্টের বাইরের জগৎ দেখেনি। এসব কথা বলতে বলতে হঠাৎই আস্তি লারাসকে জিজ্ঞাসা করে যে তার হাতের রিংটা কোথায়। বিয়ের রিংটা হাতে না দেখে লারাস অনেক বেশি ভয় পেয়ে যায় এবং হন্যে হয়ে রিংটা খুঁজতে থাকে। এরই মধ্যে লারাসের স্বামী সেখানে চলে আসে এবং তার হাতে আংটি না দেখে সে আবারও লারাসের উপর হাত তুলতে শুরু করে। তবে এবার রানিয়া লারাসকে প্রতিবাদ করতে বলে। রানিয়ার কথা শুনে লারাস তার স্বামীর হাতে পেন্সিল ঢুকিয়ে দেয়। এতে করে লারাসের হাজবেন্ড আরো বেশি রেগে যায় এবং লারাসকে অনেক বেশি মারধর করে, যার ফলে পরদিন সকালে রানিয়াও বেশ আহত হয়ে পড়ে। তার এই অবস্থা দেখে হ্যান্ড্রা তাকে হসপিটালে নিয়ে যায়। হ্যান্ড্রা তাকে বোঝায় যে রানিয়ার এইভাবে নিজের জীবনকে ঝুঁকিতে ফেলা একদমই উচিত হবে না। তবে রানিয়া তো যে কোনো ভাবে লারাসকে সাহায্য করতে চাইছিল, তাই সে ওই রাতেও বই লিখতে আরম্ভ করে, যেখানে হ্যান্ড্রা তার বাড়িতে থেকেই তাকে পাহারা দিচ্ছিল, যাতে করে কোনো রকম বিপদ আপদ হলে সে রানিয়াকে রক্ষা করতে পারে। এদিকে লারাসের দুনিয়াতে রানিয়া লারাসকে বলে আয়না দেখতে, যাতে করে রানিয়া লারাসের চেহারা দেখতে পারে। তবে ওই বেসমেন্টে কোনো আয়না ছিল না, তাই তো এক পর্যায়ে ফ্লোরে পড়ে থাকা পানিতে লারাস নিজের চেহারা দেখে, যা দেখে রানিয়া অবাক হয়ে যায়, কেননা লারাস অবিকল রানিয়ার মতো দেখতে ছিল। ফলে রানিয়ার এবার সন্দেহ হয়। তাই তো সে পরদিনই হ্যান্ড্রাকে সাথে নিয়ে তার বাবা মায়ের সাথে দেখা করতে যায়। এখানে আমরা জানতে পারি রানিয়া দীর্ঘ 12 বছর পর তার বাবা মায়ের সাথে দেখা করতে যাচ্ছে। 12 বছর আগে রানিয়ার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, যেখানে রানিয়া গাড়ি চালাচ্ছিল এবং তার ভাই তার সাথে ছিল, যার কিনা ওই অ্যাক্সিডেন্টের মৃত্যু হয়। আর তার মৃত্যুতে রানিয়ার বাবা মা তাকেই দায়ী করতে থাকে। এ কারণেই রানিয়া তার বাবা মায়ের সাথে সকল যোগাযোগ বন্ধ করে দিয়েছিল। এখন বর্তমান সময়ে রানিয়া তার বাবা মায়ের সামনে যায়, যেখানে তাদের সাথে কথা বলে সে জানতে পারে যে সত্যি তার একজন যমজ বোন ছিল। তারা যখন ছোট ছিল তখন রানিয়ার বাবা মায়ের উপর অনেক লোন ছিল, যা শোধ করতে না পারার কারণে তারা রানিয়া এবং তার বোনকে দত্তক দিয়ে দেয়। আর এরপর যখন তারা লোন শোধ করে নেয় তখন তারা দুই বোনকেই ফিরিয়ে আনার চেষ্টা করে। তারা রানিয়াকে তো খুঁজে পায়, তবে তার বোন লারাসকে তারা কোথাও খুঁজে পায়নি। লারাসের নাম শুনে রানিয়া অবাক হয়ে যায় এবং বুঝতে পারে সে এতদিন ধরে তার বোনেরই গল্প লিখছে। হতে পারে যমজ হওয়ার কারণে তাদের মধ্যে কোনো কানেকশন আছে, এ কারণেই সে তার বোনের জীবন এত কাছে থেকে দেখতে পারত। এখন এই পুরো ব্যাপারটা জানার পর রানিয়া আরো বেশি মরিয়া হয়ে পড়ে লারাসকে সাহায্য করার জন্য। ওই দিন রাতে সে যখন বই লিখতে বসে তখন সে দেখতে পায় অস্থি আরো বেশি অসুস্থ হয়ে পড়েছে। তাই লারাস তার স্বামীকে বলে আস্তিকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তার স্বামী কিছুতেই আস্তিকে এই বেসমেন্টের বাইরে নিতে চাইছিল না, কারণ তার আসল স্ত্রী এবং সন্তানরা এই বাড়ির উপরেই থাকতো, যারা কিনা লারাস অথবা আস্তির ব্যাপারে কোনো কিছুই জানতো না। লারাস যখন এই ব্যাপারে জেদ করতে শুরু করে তখন তার স্বামী আবারও তার গায়ে হাত তোলে। এবার রানিয়া লারাসের মাধ্যমে তার স্বামীর উপর আক্রমণ করার চেষ্টা করে। এর ফলে হঠাৎই যেন লারাসের স্বামীর কিছু একটা হয়ে যায়, তার হাতে একটি অদ্ভুত চিহ্ন ভেসে ওঠে। কয়েক মুহূর্তের জন্য রানিয়া লারাসের শরীর ছেড়ে তার স্বামীর শরীরে প্রবেশ করে, যেখানে সে নিজের সামনে এক অদ্ভুত শহর দেখতে পায়। এই শহরের নাম ছিল আগার্থা। সেই সাথে প্রথম গল্পের ওই দুই মনস্টারকেও রানিয়া নিজের সামনে দেখতে পায়। এই আগার্থা শহর এবং এই মনস্টারগুলোর ব্যাপারে আমরা একদম শেষের গল্পে জানতে পারবো। এখন এরই মধ্যে সে আবারও লারাসের শরীরে ফিরে আসে। লারাসের স্বামী বুঝে গিয়েছিল যে এটা লারাস নয়, বরং সেখানে অন্য কেউ আছে, তাই সে নিজের চোখের উপরে থাকা লেন্সটা খুলে ফেলে। তার আসল চোখ ছিল একদমই কুচকুচে কালো, অর্থাৎ সে কোনো সাধারণ মানুষ ছিল না। লারাসের স্বামী সেখান থেকে চলে গেলে রানিয়া সেখানে লারাসের স্বামীর কোম্পানির একটি লকেট খুঁজে পায়। তাই তো রানিয়ার হুঁশ ফেরার সাথে সাথে সে ওই কোম্পানির ওয়েবসাইটে ঢুকে লারাসের স্বামীর ব্যাপারে জেনে নেয়। লারাসের স্বামীর নাম ছিল অ্যাড্রিয়ান। গুগল থেকে তার ঠিকানা নিয়ে রানিয়া এবং হ্যান্ড্রা অ্যাড্রিয়ানের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তবে রানিয়া বুঝতে পেরেছিল অ্যাড্রিয়ান এবার লারাসকে জানে মেরে ফেলবে, তাই সে গাড়িতে বসেই লারাসকে বাঁচানোর জন্য আবারও নোবেল লিখতে শুরু করে এবং লারাসের মধ্যে প্রবেশ করে। সে দেখতে পায় সত্যি অ্যাড্রিয়ান লারাসকে মারতে এসেছে। তাই রানিয়া অ্যাড্রিয়ানকে বলে যে সে অ্যাড্রিয়ানের ব্যাপারে সবকিছু জানে। অ্যাড্রিয়ান যদি লারাসকে কিছু করে তাহলে সে অ্যাড্রিয়ানকে ছাড়বে না। তবুও অ্যাড্রিয়ান ভয় পায় না এবং লারাসের মাথায় আঘাত করে সেখান থেকে বেরিয়ে যায়। এর মধ্যে হ্যান্ড্রা রানিয়ার জ্ঞান ফিরিয়ে আনে, কারণ তারা অ্যাড্রিয়ানের ঠিকানায় পৌঁছে গিয়েছিল। সেখানে প্রবেশের পর হ্যান্ড্রা অ্যাড্রিয়ান এবং তার পরিবার
পরিবারের উপর বন্দুক তাক করে রাখে। অন্যদিকে রানিয়া খুঁজতে থাকে বেসমেন্টের দরজা। অ্যাড্রিয়ানের লাইব্রেরির ভেতরে ছিল বেসমেন্টের রাস্তা, যেখান থেকে বেসমেন্টে প্রবেশ করে রানিয়া লারাসকে অনেক আহত অবস্থায় পায়। লারাস এখানে রানিয়াকে জানায় যে সে অনেক আগে থেকেই রানিয়াকে কল্পনায় দেখতে পেত। এই কারণেই সাহায্যের জন্য সে তার বোনের সাথে যোগাযোগ করার চেষ্টা করত। সে এইখানে রানিয়াকে ধন্যবাদ জানায় তাকে সাহায্য করার জন্য। এটা বলতেই সে সেখানেই মারা যায়, যা দেখে রানিয়া কান্নায় ভেঙে পড়ে। এত চেষ্টার পরেও সে তার বোনকে বাঁচাতে পারেনি। তবে তখনও পর্যন্ত বেঁচে ছিল তার বোনের মেয়ে আস্তি, তাই সে আস্তিকে নিয়েই সেখান থেকে বেরিয়ে আসে। অ্যাড্রিয়ানের পরিবার তো আস্তিকে এখান থেকে বেরিয়ে আসতে দেখে অবাক হয়ে যায়। আর এরপর তার কমপ্লেনে যখন পুলিশ অ্যাড্রিয়ানের বাড়িতে তল্লাশি চালায়, তখন তারা সেখানে কোনো বেসমেন্টই খুঁজে পায় না। সেই সাথে সিসিটিভি ক্যামেরাতেও কোনো প্রমাণ ছিল না, যেটা জানার পর রানিয়া ভীষণ অবাক হয়। এক রাতের মধ্যেই নিজের বাড়ির এত পরিবর্তন করা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব ছিল না। ফলে রানিয়া বুঝতে পারে অ্যাড্রিয়ান কোনো সাধারণ মানুষ নয়। তাই সে ঠিক করে নেয় যে অ্যাড্রিয়ান যা কিছু করেছে তার শাস্তি সে নিজে তাকে দিবে। এরই মধ্য দিয়ে তৃতীয় গল্পটিও এখানেই শেষ হয়ে যায়। এবার আসা যাক চতুর্থ গল্পে, যেটা কিনা অনেক পুরনো সময় শুরু হয়, অর্থাৎ 1985 সালে। আমরা ওয়াহাইও নামের একজন লোককে দেখতে পাই, যে কিনা সমুদ্র থেকে সামুদ্রিক মাছ এবং ঝিনুক সংগ্রহের কাজ করত। এই একই কাজ রুসমান নামের আরো একজন লোক করত, যে কিনা সেখানে এসে ওয়াহাইওকে আজেবাজে কথা বলতে শুরু করে। কেননা তার মতে ওয়াহাইও সবার আগে আসে এবং সবার শেষে কাজ শেষ করে। এতে করে সে ভালো ভালো মাছ এবং ঝিনুক পায়। বাকিরা বস্তির রক্ষার কাজ করতে গিয়ে তার মতো এইভাবে খাটতে পারে না। মূলত তাদের বস্তি খালি করার জন্য কিছু লোকেরা বেশ কিছুদিন ধরে তাদেরকে জ্বালাচ্ছিল। তবে বাকিদের মতো ওয়াহাইওর যেন এই ব্যাপারে কোনো মাথা ব্যথাই ছিল না, বরং সে স্বার্থপরের মতো শুধুমাত্র কাজই করে যেত। আর এই কারণেই রুসমানও তার উপর রেগেছিল। এখানে ওহিম নামের আরেকজন লোক ওয়াহাইওর পক্ষে কথা বলে, যার ফলে ওহিম এবং রুসমানের মধ্যে ঝগড়া বেঁধে যায়। রুসমান এখানে ওহিম এবং ওয়াহাইওর স্ত্রীকে নিয়ে আজেবাজে কথা বলতে থাকে। তবে ওয়াহাইওর তো এইসব নিয়েও মাথা ব্যথা ছিল না, তাই সে বাড়িতে ফিরে নিজের টাকা পয়সা গোছাতে থাকে। যেখানে আমরা দেখতে পাই তার কাছে বেশ টাকা গচ্ছিত ছিল, যেগুলো সে কোনো এক বিশেষ কারণে জমাচ্ছিল। সে ওই টাকাগুলো গুনছিল। এমন সময় সেখানে তার স্ত্রী ডিজা চলে আসে। ডিজা তাকে জিজ্ঞাসা করে সে এত টাকা জমিয়ে কি করবে। উত্তরে ওয়াহিউ বলে যে সে এই টাকা জমিয়ে তার মাকে খুঁজতে সৌদি আরবে যাবে। তার বয়স যখন 7 বছর ছিল তখন তার মা তাকে ছেড়ে চলে গিয়েছিল। সে অন্তত একবার তার মাকে দেখতে চায়। এখানে ওয়াহিউ তার স্ত্রী ডিজার কাছে ওহিমের ব্যাপারে জানতে চায়, কারণ গ্রামবাসীরা তাদেরকে নিয়ে আজেবাজে কথা বলছিল। তখন ডিজা জানায় তার যদি কোনো অন্য পুরুষের কাছে যাওয়ারই থাকতো তাহলে সে কখনোই এত কিছুর পরও ওয়াহিউর কাছে থাকতো না। আমরা বুঝতে পারি ডিজা ওয়াহিউর সাথে খুশি ছিল না, কারণ ওয়াহিউ তার সাথে সময় কাটাতো না। সেই সাথে সত্যি বলতে তাদের মধ্যে কোনো সম্পর্কই ছিল না। এখন এখানে ডিজা ওয়াহিউর জন্মদিন উপলক্ষে একটা ছোট্ট কেক এনেছিল, যেটা খেতে খেতে সে ওয়াহিউকে বোঝায় যে হতে পারে এতদিনে তার মা মারা গিয়েছে, তাই তাদের এত দূরে গিয়ে কোনো লাভ হবে না। কিন্তু ওয়াহিউর মতে সে অনুভব করতে পারে যে তার মা বেঁচে আছে। সে এখানে তার মায়ের ছবি তার স্ত্রীকে দেখায়। ফলে এবার ডিজাও রাজি হয়ে যায় তার সাথে সৌদি আরবে যাওয়ার জন্য। তারা ঠিক করে যে এই সপ্তাহে তারা আরো কিছু টাকা জমাবে এবং ওই টাকা দিয়েই তারা সৌদি আরবে যাবে। তবে ওই রাতে ডিজা ঘুমিয়ে যাওয়ার পর ওয়াহিও ঘুম থেকে ওঠে এবং ওই টাকার ব্যাগটিকে মাটির নিচ থেকে বের করে অন্য স্থানে রেখে দেয়, কেননা সে ডিজাকেও জানাতে চাইছিল না যে সে ওই টাকা কোথায় রাখছে। এরই মধ্যে হঠাৎ সে বাইরে চেঁচামেচির আওয়াজ শুনতে পায়। তখনও বস্তি খালি করা নিয়ে সেখানে ঝামেলা হচ্ছিল। আর এবারও ওয়াহিওকে ঘর থেকে বের হতে না দেখে রুসমান তাকে ভীতু বলে গালি দেয়। তবে ওয়াহিও কিছুই বলে না, বরং সে ঘরেই বসে থাকে। পরদিন সমুদ্রে তুফান আসে, যে কারণে সবাই ঠিক করে যে ওই দিন কেউই কাজে যাবে না, সবাই একসাথে মিলে সিনেমা দেখতে থাকে। তবে একমাত্র ওয়াহিও সেদিনও কাজে যায়। সে যখন কাজ করছিল তখন হঠাৎই সে আকাশ থেকে একটা বড় আলোর খণ্ড নেমে আসতে দেখতে পায়, যেটা আসলে কোনো আলো নয়, বরং একটা পরী ছিল। এখানে ওয়াহিওর কাছে ডিজার ফ্যাক্টরি থেকে পাওয়া ক্যামেরা ছিল, যে ক্যামেরা দিয়ে সে ওই পরীর ছবি তুলে নেয় এবং ভয়ে বাড়িতে ফিরে আসে। বাড়িতে ফিরেই সে ডিজাকে সবকিছু খুলে বলে, যে কিনা গ্রামবাসীকে এই ব্যাপারে জানিয়ে দেয়। ফলে গ্রামবাসীদের মধ্যে এক অদ্ভুত মতবাদের সৃষ্টি হয়। সবাই ওয়াহিওকে কোনো অলৌকিক ব্যক্তি ভাবতে থাকে। তবে রুসমান এটা মানতে রাজি ছিল না। পরদিন সকালে ওই গ্রামে একজন জার্নালিস্ট আসে, যে কিনা ওই লোকগুলোর ব্যাপারে আর্টিকেল লিখতে এসেছিল যারা কিনা এই গ্রামবাসীদের
বাসিন্দাদেরকে এই বস্তি থেকে সরাতে চাইছিল। এখানে একজন লোক ওয়াহিউকে নিয়ে তার কাছে আসে এবং ওই পরীর ছবি দেখিয়ে জানায় যে ওয়াহিউ পরী দেখেছে। যেটা জানার পর ওই জার্নালিস্ট বলে যে এটা তো একটা ভালো সুযোগ, এই সুযোগ কাজে লাগিয়ে তারা তাদের বস্তিকে বাঁচাতে পারে। এদিকে ওই রাতে বস্তির কিছু মেয়েরা বসে গল্প করছিল, যেখানে ডিজাও ছিল। এখানে এই বাসিন্দাদের মতে ওয়াহিউর মধ্যে বিশেষ শক্তি রয়েছে, আস্তে আস্তে তার মধ্যে আরো অনেক শক্তি আসবে, যেমন সে চাইলেই মানুষের মন পড়তে পারবে। একথা শুনে ডিজা বেশ ভয় পেয়ে যায়, কারণ সে চাইছিল না এমন কোনো শক্তি ওয়াহিউর মধ্যে আসুক। তাই সে তখনই বাড়িতে ফিরে আসে। বাড়িতে ঢুকতেই সে ওয়াহিউকে টাকার ব্যাগটি অন্য স্থানে লুকাতে দেখতে পায়, ফলে এই নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। ওয়াহিউ স্পষ্টভাবে ডিজাকে জানিয়ে দেয় যে সে এই টাকা জমিয়েছে শুধুমাত্র তার মাকে দেখার জন্য। একথা বলে সে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে ঘুম থেকে উঠতেই সে অবাক হয়ে যায়, কেননা ডিজা তার পাশে ছিল না, সেই সাথে তার টাকাও ছিল না। টাকার স্থানে রাখা ছিল একটা চিঠি, যার মাধ্যমে সে জানতে পারে ওহিমের সাথে সত্যিই ডিজার অবৈধ সম্পর্ক ছিল। এ কারণেই মূলত গতরাতে যখন ওই মেয়েরা মন পড়ার কথা বলছিল তখন ডিজা অনেক ভয় পেয়ে গিয়েছিল। তাই তো এরকম কোনো শক্তি ওয়াহিউর মধ্যে আসার আগেই ডিজা ওহিমের সাথে সব টাকা নিয়ে পালিয়ে গিয়েছে। এটা জানার পর ওয়াহিউ একেবারেই ভেঙে পড়ে। এমন সময় সেখানে ওই জার্নালিস্ট আসে। সে ওয়াহিউকে জানায় যে তার বস ওই পরীর ছবি নিজের পত্রিকায় ছাপাতে চায়, এর বদলে সে ওয়াহিউকে 8 মিলিয়ন টাকা দিবে। যা শুনে ওয়াহিউ বেশ অবাক হয়ে যায়, সেই সাথে এই প্রস্তাবে রাজিও হয়ে যায়। তাদের এই সকল কথা রোসমান এবং তার স্ত্রী লুকিয়ে লুকিয়ে শুনছিল। এমন সময় তাদের কাছে গ্রামেরই একজন লোক আসে এবং জানায় বাইরে থেকে আসা একজন লোক জোর করে গ্রামবাসীর কাছ থেকে দলিলে সই নিচ্ছে। যা শুনে রোসমান সেখানে চলে যায় এবং তাদেরকে আটকানোর চেষ্টা করে। ওই সময় ওয়াহিউ সেখানে চলে আসে এবং ওই লোকটি ওয়াহিউর মাথায় বন্দুক ধরে। তবে যখনই সে ওয়াহিউকে গুলি করতে যায় বন্দুক থেকে গুলিই বের হয় না, যা দেখে সবাই বেশ অবাক হয়ে যায়। ফলে এবার সত্যিকার অর্থে ওয়াহিউকে নিজেদের রক্ষাকর্তা হিসাবেই তারা মানতে শুরু করে। সুযোগ পেয়ে রোসমান ওই লোকগুলোকে মেরে সেখান থেকে ভাগিয়ে দেয়। তাই তো ওই রাতেই রোসমানকে একা পেয়ে তারা বেধড়ক মারে, সেই সাথে হুমকি দেয় যে তাদেরকে 3 মিলিয়ন টাকা দিতে হবে, তা না হলে রোসমান এবং তার স্ত্রীকে তারা শেষ করে দিবে। ফলে রোসমান অনেক ভয় পেয়ে যায় এবং সে ভাবতে থাকে যে সে এই টাকা কোথা থেকে জোগাড় করবে। তখন তার মনে পড়ে যায় ওই পরীর ছবির কথা। সে ওয়াহিউর কাছ থেকে ওই ছবিটি যে কোনো ভাবে নিতে চাইছিল, যাতে করে সে জার্নালিস্টের কাছে ওই ছবিটি বিক্রি করতে পারে। এ কারণে ওই রাতেই সে পাশের গ্রামের একজন লোককে নিয়ে ওয়াহিউর বাড়িতে যায়, যে কিনা গ্রামবাসীদের সামনে ওয়াহিউর নামে মিথ্যা অভিযোগ করে। সে বলে ওই রাতে ওয়াহিউ মুভি দেখতে গিয়েছিল, যেখান থেকে সে ওই ছবিটি তুলেছে। অর্থাৎ ওয়াহিউ মিথ্যা বলছে যে এটা কোনো পরীর ছবি। তবে গ্রামবাসীরা তা বিশ্বাস করতে চাইছিল না। তারা ওয়াহিউকে বারবার জোর করতে থাকে সত্যিটা বলার জন্য। এই সব কিছুতে ওয়াহিউ প্রচন্ড রেগে গিয়েছিল। সে এতটাই হতাশাগ্রস্ত হয়ে পড়েছিল যে সবাইকে সে বলে যে সে সবাইকে মিথ্যা বলেছে, এটা কোনো পরীর ছবি না, বরং রুসমান রাজা বলছে তাই সত্যি। একথা শুনে তারা কষ্ট পেয়ে সেখান থেকে বেরিয়ে যায়। তারা যাওয়ার পর রোসমান ওই ঘরের ভেতর ওই পরীর ছবি খুঁজতে আরম্ভ করে। খুঁজতে খুঁজতে সে ওয়াহিউর মায়ের ছবি পায়, যেটা পাওয়ার পর সে রাগের মাথায় ছিঁড়ে ফেলে। আর এরপর ওই পরীর ছবি পেয়ে সে সেখান থেকে বেরিয়ে যায়। মাকে একটাবার দেখার জন্য সে যে টাকা জমিয়েছিল তা তার স্ত্রী নিয়ে পালিয়ে গিয়েছে। এদিকে মায়ের যে শেষ ছবিটা ছিল সেটাও রুসমান ছিঁড়ে ফেলেছে। এ কারণে ওয়াহিউ কান্নায় ভেঙে পড়ে। এমন সময় চারিদিকে এক প্রচন্ড তুফান শুরু হয়ে যায়। বাইরে এক সাদা আলোক রশ্মি দেখা যায়, যা দেখে ওয়াহিউ বাইরে বেরিয়ে আসে। তখন সে দেখতে পায় একটা পরী তার মায়ের রূপ নিয়ে তার সামনে এসেছে। সে ওয়াহিউকে উদ্দেশ্য করে বলে যে তাকেই সবাইকে রক্ষা করতে হবে। একথা বলে সে ওয়াহিউর মাথায় হাত দেয় এবং তার মধ্যে পৃথিবীর সকল জ্ঞান দিয়ে দেয়, অর্থাৎ তার মধ্যে চলে এসেছিল পাওয়ার অফ নলেজ। এরপর চোখ মেলতেই ওয়াহিউ দেখতে পায় সে নিজের ঘরে শোয়া। বাইরে তখনও ওই গ্রামবাসীদের সাথে দাঙ্গা ফাসাদ চলছিল, যেখানে বের হয়ে সে দুই পক্ষকেই থামিয়ে দেয়। আর এরপর নিজে হাওয়ায় ভাসতে শুরু করে। তাকে এইভাবে হাওয়ায় ভাসতে দেখে সকলে নিজেদের মাথা নত করে। আর এরই মধ্য দিয়ে চতুর্থ গল্পটিও শেষ হয়ে যায়। এই ওয়াহিউর মধ্যে কেন পাওয়ার এসেছিল এবং সে কাদের হাত থেকে পৃথিবীর মানুষকে রক্ষা করবে, এই ব্যাপারে আমরা 7 নম্বর গল্পে জানতে পারবো। আপাতত 5 নম্বর গল্পটি শুরু হয় 1997 সালে। আমরা বান্দি নামের একজন লোককে দেখতে পাই, যে কিনা নিজের স্ত্রী দেবী এবং সন্তান মারহানকে নিয়ে একটা পরিত্যক্ত বিল্ডিং এ থাকতো এবং ছোটখাটো কাজ করার মাধ্যমে নিজেদের জীবন পরিচালনা করছিল। অতীতে বান্দি একটি থিয়েটারে টিকিট কালেকশনের কাজ করত
যেখানে প্রথমবার তার দেবীর সাথে দেখা হয়েছিল। দেবী একজন ধনী ব্যক্তির মেয়ে ছিল, যদিও সে সবকিছু ছেড়ে এসেছিল শুধুমাত্র বান্দির জন্য। কিন্তু দুর্ভাগ্যবশত থিয়েটারে আগুন লাগার ফলে বান্দির চাকরিটি চলে যায়, আর এরপর থেকেই তাদের দুর্দশা শুরু হয়েছিল। যদিও তাদের কাছে টাকা পয়সা ছিল না, তবে তারা একে অপরের সাথে অনেক সুখে ছিল। এরই মধ্যে সেখানে দেবীর ভাই আসে এবং বান্দিকে মারধর করতে শুরু করে। সে দেবীকে তার সাথে ফিরে যেতে চাইছিল। দেবী যখন এই কথায় রাজি না হয়, তখন সে সম্পত্তির দলিলে দেবীর সই চায়। শুধুমাত্র বান্দির সাথে থাকার জন্য দেবী নিজের সব সম্পদ নিজের ভাইয়ের নামে করে দেয়, যা দেখে বান্দির দেবীর জন্য খারাপ তো লাগে, তবে সে নিজেকে অনেক ভাগ্যবান হিসাবে মনে করে এবং দেবীকে এইভাবে পাশে থাকার জন্য ধন্যবাদ জানায়। তখন খুশি হয়ে দেবী তার শার্টে একটা লাভের চিহ্ন এঁকে দেয়। এরই মধ্যে হঠাৎ করে দেবীর পেটে ব্যথা শুরু হলে বান্দি বাইরে যায় তার জন্য ওষুধ আনতে। তার পকেটে শুধুমাত্র একটাই নোট ছিল, যে নোটটা প্রথম দেখা হওয়ার দিন দেবী তাকে দিয়েছিল। এই নোটটাও আজ খরচ করে ফেলতে হবে ভেবে বান্দির অনেক খারাপ লাগছিল। এরই মধ্যে সে রাস্তায় ওই থিয়েটারটাকে দেখতে পায়, যে থিয়েটারে সে একসময় কাজ করত। থিয়েটার দেখে বান্দির পুরনো কথা মনে পড়ে যায় এবং সে ভেতরে প্রবেশ করে। ভেতরে ঢোকার পর সে দেখতে পায় থিয়েটারের ভেতরে একদমই আগের মতো আছে, সবকিছু জমজমাট। সে সেখানে তার বস ডমিকেও দেখতে পায়। ডমি তাকে তার কোটটি পরিয়ে দেয় এবং টিকিট কালেকশনের কাজ করতে বলে। খুশি খুশি নিজের কাজ করার পর বান্দি তার বসকে প্রশ্ন করে যে ভেতরের অবস্থা যদি এত ভালো হয়ে থাকে, তাহলে থিয়েটারের বাইরের অবস্থা এত খারাপ কেন? তখন তার বস তাকে সামনের দরজা দিয়ে বাইরে যেতে বলে। সামনের দরজা দিয়ে বাইরে বের হতেই সে দেখতে পায় থিয়েটার তো বাইরে থেকেও আগের মতোই দেখতে আছে। এখন ভেতরে আসার পর বান্দির বস তাকে আবারও এই চাকরিতে জয়েন করতে বলে, তবে বান্দির তো তখনও এই সব কিছু বিশ্বাস হচ্ছিল না। এমন সময় সে পকেটে হাত দেয় এবং ওই নোটটি পায়, যে নোটটি দেখে তার নিজের পরিবারের কথা মনে পড়ে যায়। তাই আর এক মুহূর্ত দেরি না করে সে পেছনের দরজা দিয়ে বেরিয়ে যায় এবং সোজা চলে যায় ডেভির কাছে। তবে ডেভির সামনে আসতেই ডেভি তাকে সজোরে একটা থাপ্পড় মারে এবং জিজ্ঞাসা করে সে 2 বছর ধরে কোথায় ছিল, সে তাকে কত খুঁজেছে। তারা ভেবেছিল হয়তো বা বান্দি মারাই গিয়েছে। একথা শুনে বান্দি অবাক হয়ে যায়, কারণ সে বড় জোর ওই থিয়েটারের ভেতরে 2 ঘন্টা ছিল, কিন্তু বাস্তব জীবনে 2 বছর পার হয়ে গিয়েছে। যেটা বুঝতে পারার পর বান্দি হাউমাউ করে কাঁদতে থাকে এবং ডেভিকে সরি বলে, কিন্তু ডেভি তখনও পর্যন্ত তার কথাই বিশ্বাস করেনি। তবে যখন সে বান্দির কাপড় ধুতে যায়, তখন সে দেখতে পায় তার কাপড়ে এখনো পর্যন্ত ওই রঙের দাগ ছিল, যেটা ডেভি লাগিয়েছিল। সেই সাথে তার পকেটে ছিল ওই নোটটি, যা দেখে সে বুঝতে পারে যে বান্দি সত্যি কথা বলছে। তাই সে বান্দিকে মাফ করে দেয়। ওই রাতে তারা পরিবারের সবাই মিলে একটি রেস্টুরেন্টে খেতে যায়, যেখানে ডেভি বান্দিকে জানায় যে সে কিছু টাকা গুছিয়ে নিয়েছে, যা দিয়ে এবার তারা একটা বাড়ি ভাড়া নিতে পারবে। তাদের আর ওই পরিত্যক্ত বিল্ডিং এ থাকতে হবে না। বান্দি এখনো পর্যন্ত কোনো কিছুই বুঝতে পারছিল না। সে বাইরে যায় সিগারেট নিতে, যেখানে একজন লোক তার কাছে সাহায্য চায়। এমন সময় সেখানে আরো কিছু লোক চলে আসে এবং ওই লোকটিকে মারতে শুরু করে। আমরা জানতে পারি ওই লোকটি একটা চোর ছিল এবং এখন এই লোকগুলো মনে করতে শুরু করে বান্দিও ওই চোরের সাথেই মিলিত। তাই তারা বান্দিকেও মারতে যাবে। এমন সময় বান্দি পালিয়ে চলে যায় ওই থিয়েটারের ভেতরে। সেখানে আবারও তার বসের সাথে তার দেখা হয়, যেখানে তার বস তাকে বলে যদি সে এখানে থেকে যায় তাহলে তার জীবন আরো বেশি সুন্দর হবে। সে তার পুরনো চাকরি করতে পারবে এবং খুব আনন্দময় একটা জীবন কাটাতে পারবে। সে অনেক ধনীও হয়ে যাবে এবং সময়ের সাথে সাথে তার স্ত্রী সন্তানও তার কথা ভুলে যাবে। এই কথাগুলো বান্দির মনে যেন গেঁথে যায়, কেননা সে তার দারিদ্রতা নিয়ে বেশ হতাশ ছিল। সে সেখানেই বসে এই সব কিছুর ব্যাপারে ভাবতে থাকে। এভাবেই ভাবতে ভাবতে সে কিছু সময়ের জন্য ঘুমিয়ে যায়। তবে ঘুম ভাঙতেই সে দ্রুত ওই থিয়েটারের ভেতর থেকে বেরিয়ে আসে। সে ওই পরিত্যক্ত বিল্ডিং এ গিয়ে দেখতে পায় সেখানে এখন আর দেবী এবং মারহান থাকে না। তারা পাশের একটি বাড়ি ভাড়া নিয়েছে, যেটি জানার পর বান্দি সেখানে যায় এবং জানতে পারে বান্দি এবার 3 বছরের জন্য গায়েব হয়ে গিয়েছিল। আর এই কারণেই দেবী এবার আর তার জন্য অপেক্ষা করেনি, বরং সে আরিফ নামক একজন লোককে বিয়ে করে নিয়েছে। তারা এখন একসাথে সুখে শান্তিতে বসবাস করছে। যেটা জানার পর বান্দি একেবারেই ভেঙে পড়ে। সে ওই পরিত্যক্ত বিল্ডিং এ ফিরে যায় এবং সেখানেই বসে কাঁদছিল। তখন তার ছেলে মারহান তার জন্য খাবার নিয়ে আসে। সে তার বাবাকে জানায় যে অতীতে সে যখন চলে গিয়েছিল তখন ডেভি অনেক ভেঙে পড়েছিল, অনেক সময় লেগে গিয়েছে তার নিজেকে সামলাতে। এত বছর পর এখন সে সুখের মুখ দেখেছে, তাই সে বান্দিকে তার জীবন থেকে চলে যেতে বলে। একথা শোনার পর বান্দি আবারও ফিরে যায় ওই থিয়েটারে এবং সেখানে তার বসের আন্ডারে থেকে সে কাজ করতে আরম্ভ করে। এভাবেই বাস্তব জীবনে 3 বছর কেটে যায়।
ডেভি একদিন টিভিতে চলতে থাকা রাস্তায় বসবাসকারী অসহায় মানুষদেরকে নিয়ে করা একটা রিপোর্ট দেখছিল, যেখানে সে বান্দিকে দেখতে পায় যার অবস্থা খুবই খারাপ ছিল। ফলে ডেভি তার ভুল বুঝতে পারে। সে ঠিক করে সে বান্দিকে খুঁজে বের করবে। তার হাজবেন্ড আরিফ তাকে বোঝানোর চেষ্টা করে, তবে সে কোনো কথাই শোনে না, বরং বান্দিকে খুঁজতে বেরিয়ে যায়। অন্যদিকে আমরা বান্দিকে দেখতে পাই যে কিনা তখনও পর্যন্ত ওই থিয়েটারেই ছিল। তার হঠাৎ করে ডেভির কথা মনে পড়ে যায়। ডেভির সাথে কাটানো মুহূর্তের কথা মনে পড়ে সে আবারও আসল দুনিয়াতে ফিরে যেতে চাইছিল, যেটা জানার পর সেখানে থাকা লোকজন তাকে চেপে ধরে, যেন তারা চাইছিলই না যে বান্দি ওই থিয়েটার থেকে বের হোক। এমন সময় ওই থিয়েটারে গিয়ে পৌঁছায় ডেভি। ডেভি ভেতরে প্রবেশ করতেই দেখতে পায় এটা তো কোনো থিয়েটার নয়, বরং একটা জঙ্গলে পরিণত হয়েছে, যেখানে রয়েছে এক ভয়ানক মনস্টার, যে কিনা বান্দির ব্রেনকে নিজের কন্ট্রোলে রেখেছিল এবং তাকে বিভিন্ন ভীষণ দেখিয়ে ওই কল্পনার জগতেই আটকে রাখছিল। এদিকে বাস্তব জীবনে ডেভি বান্দির জ্ঞান ফেরানোর চেষ্টা করে। তার অবস্থা খুবই খারাপ ছিল। এদিকে কল্পনার জগতে বান্দিকে তার বস বোঝানোর চেষ্টা করছিল যে এখন যদি সে ডেভির জীবনে ফিরে যায় তাহলে সে নিজের সাথে সাথে ডেভির জীবনও নষ্ট করে ফেলবে। তাই তার উচিত হবে ডেভি এবং তার সন্তানকে সুখে শান্তিতে বসবাস করতে দেওয়া। এই সকল কথা শুনে বান্দি হার মেনে নেয়। আর কল্পনার জগতে বান্দি হার মানতেই বাস্তব জগতে বান্দি ডেভির কোলেই মাথা রেখে মারা যায়। আর এরই সাথে সাথে এই গল্পটিও শেষ হয়ে যায়। 6 নম্বর গল্পটি শুরু হয় 2022 সালে আলী নামক এক লোকের পরিবারকে দেখানোর মাধ্যমে। আলীর পরিবার অনেক গরিব হলেও তারা অন্যায় কাজ করে টাকা ইনকাম করত না। মিথ্যা বলা, মারপিট করা অথবা চুরি করা এগুলো তারা কখনোই করত না। আলী একজন দক্ষ ইলেকট্রিশিয়ান ছিল, তবুও সে কোথাও কোনো কাজ খুঁজে পাচ্ছিল না, যার ফলে তাদের পরিবারের আর্থিক অবস্থা খুবই খারাপ হয়ে পড়েছিল। তবুও তাদের চিন্তা ভাবনা ছিল যে তারা যদি এইভাবে মারাও যায় তবুও তারা কখনোই খারাপ কাজ করবে না। অন্যদিকে তাদের প্রতিবেশী ইভান অনেক চালাক লোক ছিল, যে কিনা হিপনোটিজম ব্যবহার করে মানুষদেরকে নিজের বশে এনে খুবই খারাপ কাজ করে টাকা ইনকাম করত। সে আলীকেও বেশ কয়েকবার তার সাথে এই কাজ করতে বলেছে, তবে আলী তার কথাই রাজি হয়নি। একবার তো সে আলীকে হিপনোটাইজ করেও দেখিয়েছিল। আলী খুব মেধাবী হওয়ায় সে একবারেই বুঝে গিয়েছিল কিভাবে হিপনোটাইজ করতে হয়। এখন এইভাবেই চাকরি খুঁজতে খুঁজতে আলীর জীবন যাচ্ছিল। একদিন যখন সে এইভাবে চাকরি খুঁজে বেড়াচ্ছিল, হঠাৎই তার স্ত্রী তাকে মেসেজ করে যে তাদের ছেলের যদি স্কুল ফি না দেওয়া হয় তাহলে তাকে স্কুল থেকে বের করে দিবে। যেটা জানার পর আলী আরো বেশি হতাশ হয়ে পড়ে এবং সে ঠিক করে সে যেভাবেই হোক টাকা ইনকাম করবে। তাই তো সে একটা এটিএম বুথে যায় এবং একজন বৃদ্ধাকে হিপনোটাইজ করে তার কাছ থেকে সব টাকা নিয়ে নেয়। সব থেকে মজার বিষয় হলো এই বৃদ্ধা আর কেউ নয় বরং গত গল্পের ডেভি ছিল। যাক, এখন বাড়িতে ফিরে আলী পরদিন সকালেই তার স্ত্রীর হাতে টিউশন ফি সহ আরো অনেকগুলো টাকা তুলে দেয়। আর এরপরই সব অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। যে পরিবারটি একটি নীতিপরায়ণ পরিবার ছিল, সেই পরিবারটি পরিণত হয়েছিল দুর্নীতিগ্রস্ত পরিবারে। আলীর ছেলে বাইরের ছেলেপেলেদেরকে মেরে তাদের খেলনা ছিনিয়ে নিতে শুরু করেছিল। এদিকে আলীর মেয়ে এতটাই মারকুটে হয়ে গিয়েছিল যে সে নিজের পরিবারের উপরও হাত তুলছিল। এমনকি আলীর স্ত্রী, যে কিনা মরে গেলেও চুরি করার মতো মানুষ ছিল না, সে এখন মল থেকে জিনিসপত্র চুরি করতে শুরু করেছিল। আলী তাদের তিনজনকেই বোঝানোর চেষ্টা করে, তবে তারা কেউই আলীর কথা শুনতে রাজি ছিল না। সব থেকে বড় ঘটনা তো তখন ঘটে যখন আলীর মেয়ে নিজেরই মা এবং ভাইকে বেঁধে তাদেরকে ছুরি দিয়ে আঘাত করতে যায়। এমনকি আলীর স্ত্রী এবং ছেলেই নিজেদেরকে আঘাত করার জন্য তার মেয়েকে উস্কাচ্ছিল, যা দেখে আলী বুঝতে পারে এখানে নিশ্চয়ই উল্টোপাল্টা কিছু একটা ঘটছে। তখনই সে দেখতে পায় সেখানে যে টিভিগুলো রিপেয়ার করার জন্য রাখা ছিল সেখানে হিপনোটাইজের মতো জিনিসপত্র চলছিল। আর এই কারণেই হয়তোবা আলীর পুরো পরিবার হিপনোটাইজ হয়ে গিয়েছিল। তখনই আমরা এখানকার একটা টিভিতে দেবীকে দেখতে পাই, যাকে দেখা মাত্রই আলী বুঝতে পারে এই সব কিছু ডেভির জন্য হচ্ছে। তাই সে ডেভির কাছে মাফ চাইতে থাকে এবং বলতে থাকে সে আর কখনোই এরকম অন্যায় কাজ করবে না। ডেভি যেন তার পরিবারকে মুক্তি দেয়। তবে ডেভি তো তাকে শাস্তি দিতে চাইছিল। তাই এরপর সব অদ্ভুত ঘটনা ঘটতে থাকে আলীর সাথে। কখনো সে ক্লক টাওয়ারের উপরে ঝুলে থাকে, কখনো বা সে ঘরের ভেতরে থাকে। কি হচ্ছে তার সাথে সে কিছুই বুঝে উঠতে পারছিল না। টিভিতে থাকা ডেভি তাকে বারবার বলছিল যে তাকেই নিজেকে খুঁজে বের করতে হবে, তাহলেই একমাত্র সে মুক্তি পাবে। তবে এ কথার কোনো মানেই আলী বুঝতে পারছিল না। সে তো নিজের বাড়ি থেকেও বের হতে পারছিল না, কেননা বাড়ির দরজাটি লক করা ছিল। এখানে ডেভি তাকে বলে নিজের মন স্থির করতে, যা শুনে আলী এবার তাই করে। সাথে সাথে বাড়ির দরজাটি খুলে যায়। আর
আসলে ডেভি এখানে আলীর ব্রেন নিয়ে খেলা করছিল। সে আলীর ব্রেনকে নিজের কন্ট্রোলে নিয়ে রেখেছিল। তাই আলী যদি কোনোভাবে নিজের ব্রেনের উপর ফোকাস করতে পারে তাহলেই সে একমাত্র এই কন্ট্রোল থেকে মুক্তি পাবে। ব্যাপারটা বুঝতে পেরে আলী এবার নিজের বাড়ি থেকে বের হয় এবং সামনে থাকা ওই ক্লক টাওয়ারের উপরে চড়তে আরম্ভ করে। বেশ কয়েকবার চেষ্টা করার পরও সে কিছুতেই ওই ক্লক টাওয়ারে চড়তে পারছিল না, বারবার পড়ে যাচ্ছিল। একটা সময় আলী নিজের মন এবং ব্রেন স্থির করে এবং ওই ক্লক টাওয়ারটি চড়তে সক্ষম হয়। উপরে উঠে সে সেখান থেকে লাফ দেয়। মাটিতে পড়ার সময় তার কানে বারবার দেবীর কথাই ভেসে আসছিল, যে কিনা নিজের ব্রেনকে কন্ট্রোলে রাখতে বলছিল। এভাবেই এক পর্যায়ে আলী নিজের ব্রেনকে নিজের কন্ট্রোলে নিয়ে আসে। ফলে সে ডেভির হিপনোটাইজ থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। সে দেখতে পায় সে একটা বিল্ডিং এর সামনে ঝুলছে এবং তার সামনে দাঁড়িয়ে আছে ডেভি। সে ওই দড়ি ধরে ঝুলে কোনো মতে ডেভির সামনে আসে এবং তাকে জিজ্ঞাসা করে এইসব কি ছিল, ডেভি তার কাছে কি চায়। উত্তরে ডেভি বলে সে তার মতো শক্তিশালী ব্রেইনের মানুষদেরকে চায়, যারা কিনা যে কোনো ধরনের হিপনোটিজম ভাঙতে পারে, কেননা দুনিয়া বাঁচাতে এরকমই স্ট্রং মাইন্ডের মানুষদের প্রয়োজন। মূলত এতক্ষণ যাবৎ ডেভি আলীকে পরীক্ষা করছিল, যে পরীক্ষায় আলী সফল হয়েছে। ডেভি এরকমই স্ট্রং মাইন্ডের লোকেদেরকে নিয়ে একটা টিম বানাচ্ছে, যারা কিনা আগার্থা থেকে আসা ওই সকল মনস্টারদের বিরুদ্ধে লড়াই করবে, কারণ তাদের কারণে ডেভির মতো করে অনেক সাধারণ মানুষের জীবন ধ্বংস হয়ে গিয়েছে। এখন এই টিমে কে কে ছিল এবং তারা কি আদৌ তাদের সাথে লড়াই পারবে কিনা, এই ব্যাপারে জানতে পারবো আমাদের সর্বশেষ গল্পে, যেটা শুরু হয় 2024 সালে জাকার্তায়। গল্পের শুরুতেই আমরা ভালদিয়া নামের একজন মেয়েকে দেখতে পাই, যে কিনা জাকার্তার একজন দক্ষ ডায়মন্ড আপ্রেজার ছিল। ডায়মন্ড আপ্রেজার বলতে বোঝায় যারা কিনা ডায়মন্ড পর্যবেক্ষণ করে এবং তার দাম নির্ধারণ করে। এই পেশার মানুষদের চোখের দৃষ্টি অনেক তীক্ষ্ণ হয়ে থাকে। এখন এখানে কাজ শেষ করে ভালদিয়া যখনই অফিস থেকে বের হয় তখনই তার একজন মহিলার সাথে দেখা হয়, যার নাম ছিল লাক্সমি। এখানে লাক্সমি ভালদিয়াকে খুবই অদ্ভুতভাবে বলে যে তার চোখ খুবই সুন্দর এবং তাদের আবারও দেখা হবে, যা শুনে ভালদিয়া কিছুটা অবাক হয়। তবে এই ব্যাপারে সে খুব একটা ভাবে না। আমরা জানতে পারি ভালদিয়ার এক বোনও ছিল, যার নাম ছিল ডারা। ডারার চোখও ভালদিয়ার মতোই সুন্দর ছিল। 5 বছর আগে ডারা হঠাৎই নিখোঁজ হয়ে যায়, আর এরপর থেকে ডারার কোনো রকম খোঁজখবর পাওয়া যায়নি। তখন ডারার বয়ফ্রেন্ড ছিল রেন্ডি, যে কিনা এখন ভালদিয়ার বয়ফ্রেন্ড। এখনো ভালদিয়ার তার বোনের কথা প্রচন্ড মনে পড়ে এবং তার বিশ্বাস তার বোন এখনো জীবিত আছে, তাই তো সে এখনো পর্যন্ত তার বোনকে খুঁজে চলেছে। এখন ওই রাতে ভালদিয়া তার বোনের ছবির পেছনে একটা পেন ড্রাইভ পায়, যেখানে একটা জব অ্যাপ্লিকেশনের ব্যাপারে ইনফরমেশন ছিল। এই চাকরির ইন্টারভিউ দিতে গিয়েই ডারা নিখোঁজ হয়েছিল। এখানে এই চাকরির ব্যাপারে খুব একটা ইনফরমেশন ছিল না, শুধুমাত্র উল্লেখ ছিল একটা পোস্ট বক্সের, যে পোস্ট বক্সের নাম্বার ছিল 888। তাই ভালদিয়া পরদিনই চলে যায় পোস্ট অফিসে এবং 888-এর ওই পোস্ট বক্সটি নিতে চায়। কিন্তু সে জানতে পারে যে এই পোস্ট বক্সটি তো আগে থেকেই বুক করা রয়েছে। নিয়মের কারণে এটা কে বুক করেছে এই ব্যাপারে তো লোকটি ভালদিয়াকে জানাতে পারে না। তবে সে ভালদিয়াকে এটা জানায় যে কিছুদিন আগে তারই মতো আরেকজন মহিলা এসেছিল এই বক্সের ব্যাপারে খোঁজ নিতে। তখন ভালদিয়া ওই মহিলাটির নাম্বার নিয়ে নেয় এবং তার সাথে দেখা করতে সরাসরি চলে যায় তার বাড়িতে। এখানে ওই মহিলা তার হাজবেন্ডকে ভালদিয়ার সামনে নিয়ে আসে। 5 বছর আগে তার হাজবেন্ডও ওই জবের ইন্টারভিউ দিতে গিয়েছিল, যেখানে তার সাথে কি হয়েছে এই ব্যাপারে কেউই জানে না। তবে তাকে প্রচন্ড আহত অবস্থায় উদ্ধার করা হয়েছিল। সে কোনো মতে ওইখান থেকে পালিয়ে এসেছিল, যেখানে তার মাথায় বড় ধরনের একটা গর্ত ছিল এবং তার ব্রেনের একটা অংশ ছিলই না, যার ফলে লোকটি না কিছু বলতে পারে না নড়াচড়া করতে পারে। সেই 5 বছর ধরে শুধুমাত্র একথাই বলে যে তারা সবাইকে মেরে ফেলবে। এখানে ভালদিয়া তার বোন ডারার ছবি তাকে দেখায়, যা দেখা মাত্রই লোকটি ভীষণ উত্তেজিত হয়ে পড়ে, যেন সে কাঁদছিল। অর্থাৎ এই লোকটি ডারাকে চিনত বা তাকে কোথাও দেখেছে। ভালদিয়া বুঝতে পারে এই লোকটি অনেক কিছু জানে, তাই সে পুলিশের মাধ্যমে লোকটির মুখ থেকে আরো কথা বের করতে চাইছিল। সে যখন পুলিশ নিয়ে ওই স্থানে আসে তখন সে দেখতে পায় সেখানে কেউই নেই, অর্থাৎ ওই মহিলা তার স্বামীকে নিয়ে এখান থেকে চলে গিয়েছে। হতে পারে সে আর নতুন করে কোনো বিপদে পড়তে চাইছিল না। ফলে এই ঘটনায় ভালদিয়া আরো বেশি মরিয়া হয়ে ওঠে তার বোনকে খোঁজার জন্য। সে এই কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে সে তার বয়ফ্রেন্ডকেও ঠিকমতো ভাবে সময় দিচ্ছিল না। এই ব্যাপারে রেন্ডি তাকে প্রশ্ন করলে সে জানায় যে রেন্ডিকে সে ভালো তো বাসে, তবে মন থেকে সে তাকে কিছুতেই মেনে নিতে পারছে না, কারণ অতীতে সে তার বোনের বয়ফ্রেন্ড ছিল। ফলে তাদের মধ্যেও একটা দূরত্ব চলে আসে। এদিকে অনেক তদন্তের পর ভালদিয়া জানতে পারে একটি নির্দিষ্ট নিউজ পেপারে 15ই এপ্রিল এই চাকরির জন্য নিয়োগ বিজ্ঞপ্তি ছাপা হয়। তাই এবার ভালদিয়া 15ই এপ্রিলের জন্য অপেক্ষা করতে থাকে। আর সত্যি 15ই এপ্রিল
নিউজ পেপারে চাকরির জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়, যেখানে অ্যাপ্লাই করে ভালদিয়া। এমনকি সে পোস্টম্যানের পিছু করতে করতে পোস্ট অফিসে গিয়ে লুকিয়ে থাকে। সেখানে দুজন অদ্ভুত দেখতে লোক এসে ওই 888 এর বক্স থেকে অ্যাপ্লিকেশনগুলো কালেক্ট করে নিয়ে যায়। ভালদিয়াও এখানে খুবই চালাকিকতার সাথে লুকিয়ে তাদের গাড়িতে করে তাদের সাথে একটি বিল্ডিং এ গিয়ে পৌঁছায়, যেখানকার লিফটে করে লোকগুলো উপরে চলে যায়। আর এরপর লিফট লক হয়ে যাওয়ায় ভালদিয়া উপরে যেতে পারে না। তাই তো সে ওই রাতে ওই পার্কিং বেসমেন্টেই লুকিয়ে থাকে, যেখানে বারবার তার বয়ফ্রেন্ড তাকে কল করছিল। এরই মধ্যে একটি মেলের মাধ্যমে সে জানতে পারে তার ওই অ্যাপ্লিকেশন গ্রহণ করে নেওয়া হয়েছে এবং আগামীকাল সকালেই তাকে এই বিল্ডিং এ আসতে বলা হয়েছে ইন্টারভিউ এর জন্য। যে কারণে ভালদিয়া সেখানেই বসে পরদিন সকালের জন্য অপেক্ষা করতে থাকে। তার সাথে সাথে আরো কিছু মানুষ এখানে ইন্টারভিউ দিতে এসেছিল। সবথেকে অদ্ভুত ব্যাপার হলো এখানে থাকা প্রত্যেকে আলাদা আলাদা পেশার মানুষ ছিল। কেউ গান গাইতো, কেউ বা রিসার্চার ছিল, কেউ বাদ্যযন্ত্র বাজানোয় পারদর্শী, কেউ আবার ফুটবল প্লেয়ার, সেই সাথে সাঁতারও ইত্যাদি। এরকম আলাদা আলাদা পেশার মানুষকে কেন একই জবের ইন্টারভিউতে ডাকা হয়েছে তা তারা কেউই বুঝতে পারছিল না। হঠাৎই লিফটটি থেমে যায় এবং তার মধ্যে অজ্ঞান করা ধোঁয়া প্রবেশ করতে শুরু করে, যার ফলে সেখানকার সবাই অজ্ঞান হয়ে যায়। যখন তাদের জ্ঞান ফেরে তখন তারা নিজেদেরকে একটি বড় হল রুমে চেয়ারের সাথে বাঁধা অবস্থায় পায়, যেখানে আশেপাশে অনেকেই চশমা পরে টেবিলে এমন ভাবে বসেছিল যেন তারা দাওয়াতে এসেছে। এই লোকগুলোর মধ্যে আমরা তৃতীয় গল্পের অ্যাড্রিয়ানকেও দেখতে পাই। ফলে আমরা বুঝতে পারি এখানে থাকা বাকিরাও অ্যাড্রিয়ানের মতোই আগারতার অধিবাসী ছিল, যারা কিনা মাটির নিচের জগতে বসবাস করে। তারা এখানে এই সকল বিভিন্ন পেশার মানুষদেরকে ডেকেছিল যাতে করে তারা এই মানুষগুলোর ওই বিশেষ শরীরের অংশটা খেতে পারে, যেমন বাদ্যযন্ত্র বাজানোর লোকটির আঙুল, ফুটবলারের পা, রিসার্চারের ব্রেন এবং ভালদিয়ার চোখ। এখানে ভালদিয়ার চোখ দেখা মাত্রই সেখানে থাকা একজন মহিলা তাকে চিনে ফেলে যে সে দারার বোন, যার চোখ খুবই মজার সাথে তারা 5 বছর আগে খেয়েছিল। তাই তারা এবার ভালদিয়াকে একটি টেবিলে শুইয়ে তাকে হিপনোটাইজ করে তার চোখ খেতে চায়। হিপনোটাইজের ফলে ভালদিয়া তার কল্পনার জগতে চলে যায়, যেখানে সে তার বোন দারার সাথে ছিল। তবে ভালদিয়ার ব্রেন বেশ শক্তিশালী ছিল, তাই তো সে কোনো মতে এই হিপনোটিজম কাটিয়ে উঠতে সফল হয় এবং বাস্তব জগতে ফিরে আসে। ঠিক তখনই সেখানে আমরা কিছু পরিচিত মুখ আসতে দেখতে পাই। প্রথম গল্প থেকে পাঞ্জি, তৃতীয় গল্প থেকে রানিয়া, চতুর্থ গল্প থেকে ওয়াহিও, পঞ্চম গল্প থেকে ডেভি এবং ষষ্ঠ গল্প থেকে আলী। সেই সাথে ছিল লক্ষ্মী নামের ওই মহিলাটি, যে কিনা ভালদিয়াকে বলেছিল তাদের আবারও দেখা হবে। এটা ডেভির সেই টিম ছিল যে টিম গঠন করতে গত গল্পেই আমরা দেখেছিলাম, আর এই টিমের নাম হলো অ্যান্টিবডিজ। এখানে তাদের প্রত্যেকের মধ্যে বিশেষ বিশেষ শক্তি ছিল, যেমন একজন একজনকে হিল করা, মাইন্ড কন্ট্রোল করা ইত্যাদি। আগারথা থেকে আসা ওই মনস্টারগুলোর সাথে তাদের এখানে চরম লড়াই শুরু হয়ে যায়। মনস্টারগুলো তাদেরকে হিপনোটাইজ করার চেষ্টা করে, তবে অ্যান্টিবডি টিম অনেক শক্তিশালী ছিল, যে কারণে তারাই উল্টো ওই মনস্টারগুলোকে হিপনোটাইজ করে এবং তাদের মাথা ফাটিয়ে এক এক করে মেরে ফেলে। এদিকে লক্ষ্মী ভালদিয়াকে বাঁচিয়ে নেয় এবং তাকে বলে সে দারাকে সেদিন বাঁচাতে পারেনি বলে দুঃখিত, কিন্তু সে ভালদিয়াকে বাঁচিয়েছে, এটা নিয়ে তার ভালো লাগছে। এখন এই লড়াই শেষে ওয়াহিও ভালদিয়ার কাছে আসে এবং তাকে জিজ্ঞাসা করে যে সে কি এই অ্যান্টিবডি টিমে জয়েন করতে চায় কিনা। ভালদিয়া তার কথাই রাজি হয়ে যায়, যেহেতু ভালদিয়া নিজেও ওই মনস্টারদের হিপনোটিজম কাটিয়ে উঠতে পেরেছিল। এ কারণে তাকেও অ্যান্টিবডির এই টিমে জয়েন করানো হয়। আমরা বুঝতে পারি এই টিমের উদ্দেশ্য অনেক বড়। তারা এই পুরো পৃথিবী থেকে আগারথার মনস্টারদেরকে তাড়াতে চায়, তবে তারা এটা কিভাবে করবে এই জিনিসটা আমাদের এই সিজনে দেখানো হয় না। হতে পারে এই সিরিজের পরবর্তী কোনো সিজনে এই ব্যাপারে আমরা আরো তথ্য পাবো। এই সিজনটি মূলত অ্যান্টিবডি টিমের প্রত্যেক সদস্যের ব্যাক স্টোরি ছিল, যে তারা কিভাবে নিজেদের পাওয়ার পেল, তাদের সাথে কি কি হয়েছিল, এই সব কিছু। আশা করছি এই গল্পটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং একটু কমেন্ট করতে ভুলবেন না। সেই সাথে আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।